নেতাজি বলেছিলেন দিল্লি চলো, মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি পৌঁছে গিয়েছেন নেতাজির পথকাটাকে দেখে। হচ্ছে অন্ধের হস্তি দর্শন আর কৌস্তব বাগচির সুপ্রিম কোর্ট দর্শন, দুটোই এক। মিডিয়া বুমের বাইরে যদি ওই এসআইআর এর যেখানে লাইন আছে সেই লাইনের পাশে দাঁড়িয়ে এটা বলুন তো, একটা সভা করে চ্যাংদোলা করে মানুষ কোথায় নিয়ে যাবে? বল এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন খেলা হবে, আমরাও বলছি খেলা হবে। সৌমিত্র খান হচ্ছে সেই বিরল প্রজাতির প্রাণী যারা চক্ষু থাকিতেও দেখিতে পায় না। বিদ্যাসাগর লিখেছিলেন না? তো সৌমিত্র খান উচিত একটা চোখে গান্ধারীর মতো কালো কাপড় কিনে চোখে পরে নেওয়া, কারণ তিনি চোখ যদি খুলেও থাকেন তাও তিনি একটা কন্যাশ্রী দেখতে পাবেন না। মুখার্জি আর মুখোপাধ্যায় এক, এইটা জানাতে দাঁড়িয়ে আছি। ব্যানার্জি আর বন্দ্যোপাধ্যায় এক, এইটা প্রমাণ করতে আমি দাঁড়িয়ে আছি। খান আর খা এক, এই আমি প্রমাণ করতে দাঁড়িয়ে আছি। শুভেন্দু অধিকারীর মতো শুধু কেন্দ্রীয় সরকার কি করে দেবে, সিবিআই আমাকে মুখ্যমন্ত্রী করে দেবে, ইডি আমাকে মুখ্যমন্ত্রী করে দেবে, ইলেকশন কমিশনার গণেশ কুমার আমাকে মুখ্যমন্ত্রী করে দেবে, এই পথে মমতা বন্দ্যোপাধ্যায় যাননি। এসআর নিয়ে রাজ্যতে এত মানুষের মৃত্যু পরপর দেখলাম মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে গিয়ে বাংলার মানুষের জন্য লড়াই করলেন। আমি তো বলবো প্রথমে এটাই যে এটাই মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র আমাদের নেত্রী হিসেবে আমরা বলছি না। কেউ ভাবতে পারেন যে আমার তো বায়াসনেস থাকবেই, কিন্তু যে কোনো সমাজবিজ্ঞানের ছাত্র, যে কোনো ইতিহাসের ছাত্র, যে কোনো বাংলার রাজনীতির প্রতি আগ্রহী যারা গবেষক, তারা যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতির মূল বৈশিষ্ট্যগুলোকে, মেইন ফিচার্সগুলোকে একবার ট্রেস করার চেষ্টা করেন, খোঁজার চেষ্টা করেন, দেখতে পাবেন মমতা বন্দ্যোপাধ্যায় মানেই হচ্ছে আনপ্রেডিক্টেবিলিটি। আনপ্রেডিক্টেবিলিটি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতির প্রধানতম অস্ত্র বলে আমার অন্তত মনে হয়। দ্বিতীয় কথা, মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতির দ্বিতীয় খুব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য সারা জীবনের, মানে আমি কিন্তু এখন মুখ্যমন্ত্রী হিসেবে বলছি না, যখন তিনি ছাত্র পরিষদের নেত্রী, তারপর যখন তিনি যুব কংগ্রেস এর সভানেত্রী, তারপর যখন বিভিন্ন সময় সাংসদ বা বিরোধী নেত্রী হিসেবে কাজ করেছেন। দ্বিতীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈশিষ্ট্য হচ্ছে আপসহীনতা, অর্থাৎ কম্প্রোমাইজের রাস্তায় না হাঁটা। এই দুটো জায়গা কিন্তু আমরা এই সুপ্রিম কোর্টে যেটা দেখলাম, মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে তিনি পেশ করলেন নিজের বক্তব্য, যেভাবে সুপ্রিম কোর্টে উঠে গিয়ে তিনি মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করলেন যে গোটা দেশের বিরোধী জোটকে বা বিরোধী দলগুলোকে এই বার্তা দিতে যে বিরোধিতার লাইন কোন পথে হওয়া উচিত, বিরোধিতার লাইন কতটা আগ্রাসী হওয়া উচিত, এবং সেটা আইনের পরিকাঠামোর মধ্যে থেকে। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় যখন শেষ করছেন কালকের বক্তব্য, কালকের যখন তার আদালতে যখন তিনি অন্তত কালকের যে মানে তোমার মানে অ্যাড্রেস করেছেন, সেখানে শেষ করেছেন এই বলে যে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে সেভ বেঙ্গল, সেভ ডেমোক্রেসি। আমি মনে করি এই দুটো কথার মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের আসল লক্ষ্য এবং আসল যে রাজনৈতিক দর্শন চিন্তা, সেটা কালকে তিনি সুপ্রিম কোর্ট, দেশের সাংবিধানিক ব্যবস্থার সর্বোচ্চ শিখর, সেই শিখরে তিনি পৌঁছে দিতে পেরেছেন। আমার মনে হয় যে মমতা বন্দ্যোপাধ্যায় কালকে শুধু সার্থকভাবেই কুণালদা বলেছেন যে ১০০-তে ১০০ নয়, কার্যত ১০০-তে কেউ ৩০০ দিলেও সেটা অত্যুক্তি হবে না। মুখ্যমন্ত্রীর এই লড়াইটাকে কৌস্তব বাগচি বলছেন যে সুপ্রিম কোর্টের যেই জজেরা আছেন তারা খুব ব্যস্ত থাকেন, খুবই কর্মব্যস্ততার মধ্যে থাকেন। মুখ্যমন্ত্রী যেদিন গেছিলেন সেদিনটা কমিক রিলিফের দিন বলছেন তারা। আকাট মূর্খরা কথা বললে এরকম হয়। কৌস্তব বাগচি নিজে, আমি ব্যক্তিগতভাবে আক্রমণের রাস্তায় যাই না, কখনোই কাউকেই যাই না। কৌস্তব বাগচি নিজে আইনজীবী, কিন্তু তিনি সুপ্রিম কোর্টে যখন একবার মুভ করতে গেছেন, তখন সেখানে আমরা দেখেছি আর কি পরবর্তীতে, মানে অনলাইনে, যে ধমক খাচ্ছেন। হ্যাঁ, টিভি চ্যানেলে উল্টোপাল্টা ভাট বকেন। হ্যাঁ, এবং টিভি চ্যানেলে বকতে, বকতে এখন দলও বদলে ফেলেছেন। ফলে রাজনৈতিক কোনো ব্রিজ নেই। রাজনৈতিক কোনো, যে জলে দাঁড়িয়ে থাকেন তার গভীরতা নেই। ফলে না জল আছে, না ব্রিজ আছে, না নদী দেখতে পান, না পাহাড় দেখতে পান, কিছুই দেখতে পান না। ফলে কৌস্তব বাগচির সুপ্রিম কোর্ট দর্শন হচ্ছে, আমি বলব, অন্ধের হস্তি দর্শন। হ্যাঁ, তিনি কানে হাত দিলে মনে করেন হাতি কুলোর মতো, লেজে হাত দিলে মনে করেন হাতি লেজের মতো। হ্যাঁ, এই হচ্ছে অন্ধের হস্তি দর্শন আর কৌস্তব বাগচির সুপ্রিম কোর্ট দর্শন, দুটোই এক। অন্যদিকে শুভেন্দু অধিকারী বলছেন যে মুখ্যমন্ত্রী বাংলার মানুষের জন্য লড়াই করতে যাননি, তিনি গেছিলেন অনুপ্রবেশকারী যাদের তাদের জন্য লড়াই করতে গেছিলেন। ভোট চলে যাবে তাই ভয় পাচ্ছেন মুখ্যমন্ত্রী। হ্যাঁ, হয়তো পাচ্ছেন। তাহলে বাংলার মানুষ তো রেজাল্ট দেবে। ভোটের রেজাল্টের দিন শুভেন্দু অধিকারী বরং বাড়িতে টিভি চ্যানেলে তার শ্রদ্ধেয় পিতৃদেব শিশির অধিকারী এবং তার সমস্ত অধিকারী কোম্পানি মিলে একটা বসে থাকবেন। তখন দেখতে পাবেন যে বাংলার মানুষ কাকে চাইছে। বাংলার মানুষ কাকে চাইছে সেটা বাংলার মানুষ ২০১১ সালে, ২০১৬ সালে, ২০২১ সালে, ২০১৯-এ, ২০২৪-এ, ২০১৪-তে, প্রতিটা ইলেকশনে, ২০০৯-এ। হ্যাঁ, ফলে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো ওপর থেকে উঠে আসা, মানে গাছ থেকে আপেল পড়ার মতো বাংলার বুকে আবির্ভূত হননি। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে এই জায়গায় পৌঁছেছেন লড়াই, সংগ্রাম, আন্দোলন করতে, করতে।
শুভেন্দু অধিকারীর মতো শুধু কেন্দ্রীয় সরকার কি করে দেবে, সিবিআই আমাকে মুখ্যমন্ত্রী করে দেবে, ইডি আমাকে মুখ্যমন্ত্রী করে দেবে, ইলেকশন কমিশনার গণেশ কুমার আমাকে মুখ্যমন্ত্রী করে দেবে, এই পথে মমতা বন্দ্যোপাধ্যায় যাননি। মমতা বন্দ্যোপাধ্যায় মানে একটা নেতাই, একটা চমকাইতলা, একটা নন্দীগ্রাম, একটা সিঙ্গুর, এই পথ পেরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে এই জায়গায় পৌঁছেছেন। ফলে শুভেন্দু অধিকারী যত কম বলবেন তত বেশি শিখবেন, আর যত যদি তিনি শেখার দিকে মানসিকতা না থাকে তাহলে তিনি যত কম শিখবেন তত বিজেপি কম ভোট পাবে, আর বিজেপি যত কম ভোট পাবে আস্তে আস্তে শুভেন্দু অধিকারীর রাজনৈতিক ভবিষ্যৎ ততটা অন্ধকার হয়ে যাবে। ফলে আমি বলবো যে এইসব না ভেবে তিনি ভাবুন যে নন্দীগ্রামে যেভাবে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয়ের মধ্য দিয়ে বা একাধিক কাজের মধ্য দিয়ে আস্তে আস্তে ঢুকে যাচ্ছেন, বাজারে তো এরকম খবরও আসছে যে নন্দীগ্রামে এবার কে প্রার্থী হবে, হেভিওয়েট কোনো প্রার্থী হলে অভিষেক বন্দ্যোপাধ্যায় না দাঁড়িয়ে পড়েন। ফলে সেই জায়গায় শুভেন্দু অধিকারীর উচিত আপনি প্রাণ বাঁচানোর, আপন গড় বাঁচানোর। নন্দীগ্রামে তিনি কনসেন্ট্রেট করুক, মেদিনীপুর নিয়ে ভাবুন। রাজ্য, দেশ, বাংলা, সুপ্রিম কোর্ট, পার্লামেন্ট, এই যে আজকে পার্লামেন্টে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলবেন, তো শুভেন্দু অধিকারী তো এইসবের মধ্যে নেই। শুভেন্দু অধিকারী যে জেলার নেতা সেই জেলা নিয়ে ভাবুন, এবং সেই জেলায় অন্তত বিজেপিকে যেন কিছু আসন দিয়ে তিনি যেন মুখ রক্ষা করতে পারেন তার নিজের এবং তার পরিবারের, সেই বিষয়ে তিনি যত্নবান হন। গোটা রাজ্য দেশ নিয়ে তার ভেবে কী লাভ আছে, তার দলে তার কোনো জায়গা নেই। দিলীপ ঘোষ মানে না, যা তা বলে, নিশীথ প্রামাণিক তার সঙ্গে দেখা করে না, ডিরেক্ট অমিত শাহর সঙ্গে দেখা করে। হ্যাঁ, ফলে এই অবস্থায় তিনি নিজের দল, নিজের জেলা, নিজের পাড়া, নিজের বুথ অঞ্চল এইসব নিয়ে ভাবলে আমার মনে হয় বেটার। সুপ্রিম কোর্ট, পার্লামেন্ট, দেশ, পররাষ্ট্র, অর্থনীতি এসব নিয়ে ভাবার দেশে অনেক লোক আছে, আর সবচেয়ে বড় কথা বাংলার থেকে তো মমতা বন্দ্যোপাধ্যায় আছে, তার না ভাবলেও চলবে। দাদা, প্রথম থেকেই এসআইআর শুরুর পূর্বে থেকে শোনা যাচ্ছে যে রোহিঙ্গা এবং এসআইআর শুরু হচ্ছে, শুভেন্দু অধিকারী তাও বলেছেন রোহিঙ্গা এবং মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্ট যাত্রা নেন, তিনি বললেন যে সবকিছু, দেশের সবকিছু মুসলিম রোহিঙ্গাদের হাতে মুখ্যমন্ত্রী তুলে দিতে চান, তাই তার এই সুপ্রিম কোর্ট যাত্রা। কি বলবেন? এইসব কথা টিভি চ্যানেলে বলেন, সেফ প্লেসে দাঁড়িয়ে বলেন, এবং আপনাদের এই পোর্টাল বুম বা ইত্যাদির সামনে বলেন, তারপরে আবার কেন্দ্রীয় বাহিনীর মধ্যে, নিরাপত্তার মধ্যে থেকে বলেন, তাই বলতে পারেন। যারা এই এসআইআর এর লাইনে দাঁড়িয়ে আছে, আমি নিজে উত্তরবঙ্গের ছিল, আপনারা জানেন। আমি জলপাইগুড়িতে আমাদের জেলায়, আমি যেহেতু একটা দায়িত্বেও আছি আমাদের যুব তৃণমূলের ভাইস প্রেসিডেন্ট হিসাবে, ফলে আমাদের জেলায় আমরা বিভিন্ন এসআইআর ক্যাম্পে গিয়ে আমি নিজে ব্যক্তিগত ফিল্ড ওয়ার্কে দেখেছি যে যারা দাঁড়িয়ে থাকেন তাদের মধ্যে আপনি ভাবতে পারবেন না, 70 বছর, 75 বছর, 72 বছরের বৃদ্ধা তারা দাঁড়িয়ে আছেন। কারোর বিয়ে হয়ে গেছে, ধরুন কারোর, আমার এক দিদি আমি চিনি আমাদের পাড়ার, তার বিয়ে হয়ে গেছে হচ্ছে গুরগাঁওতে, সেখান থেকে তাকে পাঠিয়েছে, নোটিশ দিয়েছে যে তাকে আসতেই হবে। সে রিকোয়েস্ট করেছে যে না এলে কি কোনোভাবে সম্ভব, বলছে না আসতেই হবে, এই ডকুমেন্ট লাগবে, ওই ডকুমেন্ট লাগবে। এবং এই যে মানুষকে হয়রানি, মানুষ যেভাবে লাইনে দাঁড়িয়ে, কেউ বৃদ্ধ, কারোর কাজ আছে কাজ ফেলে, কারোর পরিবার চলে গেছে অন্য জায়গায়, সেখান থেকে আবার এসে তারপরে প্রশ্নটা কি যে কেন দাঁড়িয়ে আছি, যে না মুখার্জি আর মুখোপাধ্যায় এক, এইটা জানাতে দাঁড়িয়ে আছি। ব্যানার্জি আর বন্দ্যোপাধ্যায় এক, এইটা প্রমাণ করতে আমি দাঁড়িয়ে আছি। খান আর খা এক, এই আমি প্রমাণ করতে দাঁড়িয়ে আছি। ফলে এই ধরনের তাদের এই সবাই তারা রোহিঙ্গা, সবাই অনুপ্রবেশকারী। আমার পিসি ডাক পেয়েছেন এই তোমার এসআইআর এর এই হিয়ারিংয়ে, আমার পিসির অনুপ্রবেশকারী। ধরুন আপনার চেনা তো কেউ না, আপনার চেনা আত্মীয়দের দেখবেন আপনি, আমি এখানে ক্যামেরায় বলতে হবে না, কিন্তু আপনি মনের কাছে প্রশ্ন করুন তো, যারা শুনছেন তারা মনের কাছে প্রশ্ন করুন তো, আপনাদের 20 জন আত্মীয় হলে তার 20 জনের মধ্যে একজন ডাক পায়নি, পাশের বাড়িতে ডাক পায়নি, তারা রোহিঙ্গা, তারা অনুপ্রবেশকারী। ফলে এইসব কথা যখন এই কেন্দ্রীয় নিরাপত্তার বাইরে দাঁড়িয়ে যদি তিনি বলার হিম্মত দেখান, মিডিয়া বুমের বাইরে যদি ওই এসআইআর এর যেখানে লাইন আছে সেই লাইনের পাশে দাঁড়িয়ে এটা বলুন তো, একটা সভা করে চ্যাংদোলা করে মানুষ কোথায় নিয়ে যাবে? হয়তো মিষ্টি খাওয়াতে নিয়ে যাবে, আমি হিংসার কথা বলবো না, হয়তো একটা স্যান্ডউইচ খাওয়াতে নিয়ে যাবে, আমি হিংসার কথা বলবো না, কিন্তু খাওয়াতে যেখানেই নিয়ে যাবে চ্যাংদোলা করে, এই ব্যাপারে আমি নিশ্চিত। কারণ যেভাবে এই রোদে, যেভাবে অসুবিধের মধ্যে, যেভাবে মাইলের পর মাইল এসে, যেভাবে একটা ব্যতিব্যস্ত করে, যেভাবে হয়রানি করে মানুষ যেভাবে হয়রানির মধ্যে দিন কাটাচ্ছেন, সেখানে মানুষেরা বুঝতে পারছেন যে হয়রানিকে মোকাবিলা করতে সুরাহা দিতে চাইছেন মাননীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাই তিনি সুপ্রিম কোর্টে মুভ করছেন, সেই ছবিটা মানুষ দেখছে। আর আরেকদিকে বিরোধী দলনেতা রাজ্যের শুভেন্দু অধিকারী এলওপি, তিনি বলছেন যে তোমার এখানটায় সবাই অনুপ্রবেশকারী, সবাই রোহিঙ্গা। আমার পাশের বাড়িতে যাকে আমি 40 বছর দেখে আসছি, আমার পাড়ায় যাকে আমি 30 বছর দেখেছি, আমার সাথে ফুটবল খেলে যে 5 বছরের যে দাদা,
যার সাথে আমার 5 বছরের সম্পর্ক, কারোর বান্ধবী, কারোর বান্ধবীর বাবা, কারো শ্বশুর বাড়ি, কারো বাপের বাড়ি, এই আত্মীয় পরিমণ্ডল, বন্ধু, সামাজিক, আমরা এই সমাজের বিভিন্ন লোক, তাদের আমরা চিনি, জন্ম, থাকা, বাসস্থান, অভ্যাস সবের সঙ্গে আমাদের অঙ্গাঙ্গিক সম্পর্ক। কারা রোহিঙ্গা? কোথায় রোহিঙ্গা? রোহিঙ্গা যদি কোথাও থাকে সেটা তো সীমান্তবর্তী এলাকায়, সীমান্তবর্তী অঞ্চলে, সেটা তো কেন্দ্রীয় সরকার দেখে নেবে। সেটার ব্যাপারে আমরাও, দেশের সার্বভৌমত্ব, অখণ্ডতা, এইসব ব্যাপারে তৃণমূল কংগ্রেস কখনো আপোষ করে না। আমাদের দলের স্ট্যান্ড কিন্তু এটা নয় যে এসআইআর আমরা চাই না। আমাদের দলের স্ট্যান্ড হচ্ছে, আমরা বারবার করে বলছি যে অপরিকল্পিত এসআইআর আমরা চাই না, এক। দ্বিতীয়ত, কোনো বৈধ ভোটারের নাম যেন বাদ না যায়। আরে বাবা, যে অবৈধ ভোটার, যে ধরো আজকে কালকে ধরো কেউ আমার পাকিস্তান বর্ডার দিয়ে ঢুকেছে ভারতের মধ্যে, সে তো থ্রেট, তাই না? এবার তাকে তো আমি সমর্থন করতে যাবো কেন? সেখানে তো বিজেপি তৃণমূল নেই, সে তো দেশ, জাতীয় পতাকা, মানে তেরঙ্গা। তেরঙ্গার উল্টো দিকে যারা, তার পক্ষে তো আমরা থাকতে পারি না। তেরঙ্গা পতাকাটা তো তৃণমূলেরও, কংগ্রেসেরও, বিজেপির মধ্যেও তো গেরুয়া আছে তো। ফলে আমি বলছি, সিপিএম এর কথা ভিন্ন, ওখানে কিছুই নাই, ওরা শুধু রাশিয়া চীন। এবার আমি বলছি যে কথা সেখানে হচ্ছে যে এই দেশের পক্ষে থ্রেট, ন্যাশনাল ইন্টিগ্রিটি, সিকিউরিটির পক্ষে থ্রেট, তার সঙ্গে তো আমরা আপোষের জায়গায় যাচ্ছি না। আমরা বলছি দুটো, অপরিকল্পিত এসআইআর হবে না, অপরিকল্পিত এসআইআরকে মানবো না, এবং দ্বিতীয়ত হচ্ছে এই এসআইআর এর নামে হয়রানিকে বন্ধ করতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে বৈধ একজন ভোটার, তার যেন নাম বাদ না যায়। এই দুটো ইস্যুকে, এই তিনটে ইস্যুকে নিয়ে আমরা সামনে তৃণমূল কংগ্রেস লড়াই করছে, নেতৃত্ব দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। লড়াই এখন বাংলা ছেড়ে কিন্তু দিল্লিতে। নেতাজি বলেছিলেন দিল্লি চলো, মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি পৌঁছে গিয়েছেন নেতাজির পথটাকে দেখে। ফলে আমি এই কথা বলবো যে এখানটা শুভেন্দু অধিকারী যেসব কথা বলছেন, এসব খুব কম বলাই ভালো। তিনি বলে যেতে পারেন, ভোটের রেজাল্টে দেখবেন আগেরবার ৭৭টা পেয়েছিল, এবার নিশ্চিতভাবে তার চেয়ে কমবে সিট, এবং তৃণমূল কংগ্রেস এবার ২৫০-র গণ্ডির কাছাকাছি চলে যাবে। এটা আমার অ্যানালিসিস, মানে আমার অ্যাজাম্পশন, আমি আপনাদের এখানে বলে রাখলাম। অন্যদিকে সৌমিত্র খা বলছেন মুখ্যমন্ত্রী এমনি এমনি কালো কাপড় ব্যবহার করছেন না, মেয়েদেরকে, বাংলার মেয়েদেরকে তিনি হিজাব পরাতে চাইছেন, তাই তার এরকম কালো কাপড় ব্যবহার। কি বলবেন? সৌমিত্র খার উচিত একটা কালো কাপড় ব্যবহার করা, কিন্তু সেইটা হচ্ছে ওরকম তিনি পোশাকের মতো, হিজাবের মতো পরতে হবে না, চোখে। কারণ সৌমিত্র খান হচ্ছে সেই বিরল প্রজাতির প্রাণী যারা চক্ষু থাকিতেও দেখিতে পায় না। বিদ্যাসাগর লিখেছিলেন না? তো সৌমিত্র খার উচিত একটা চোখে গান্ধারীর মতো কালো কাপড় কিনে চোখে পরে নেওয়া। কারণ তিনি চোখ যদি খুলেও থাকেন, তাও তিনি একটা কন্যাশ্রী দেখতে পাবেন না। সৌমিত্র খা যদি চোখ খুলেও থাকেন, তাও একটা সবুজ সাথী, একটা স্বাস্থ্যসাথী, একটা লক্ষ্মীর ভাণ্ডার, একটা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কাজ, বাংলার ট্র্যাক রেকর্ডের খতিয়ান যেটা কেন্দ্রীয় সরকার থেকে বেরোচ্ছে, এনসিআরবি রিপোর্টে বাংলা আইন শৃঙ্খলায় কীভাবে এগিয়ে যাচ্ছে, বাংলা ট্যুরিজমের ক্ষেত্রে কীভাবে একের পর এক ডেভেলপ হয়েছে, তার নিজের এলাকা বাঁকুড়া, বিষ্ণুপুর, বর্ধমান, এই অঞ্চলে কীভাবে কাজ হয়েছে, কীভাবে ডেভেলপমেন্ট হয়েছে, সেসব তিনি দেখতেও পাবেন না, শুনতেও পাবেন না। তাই এ সমস্ত বিজেপির আসলে মুশকিলটা অন্য জায়গায়। বিজেপি চাইছিল এসআইআরকে কেন্দ্র করে এই ভোটটায় তারা ইস্যু করবে, মুভ করবে। মমতা বন্দ্যোপাধ্যায় ভেটেরান পলিটিশিয়ান, এবং তিনি কার্যত এই বল ছিনিয়ে নিয়েছেন। মানে লাল কাপড়টা ষাঁড়ের সামনে এবার দেখিয়ে দিয়ে, এবার তার হাতে লাল কাপড়, তার কোর্টে বল। এসআইআরটাকে কার্যত ঘুরিয়ে দিয়ে তিনি, মমতা বন্দ্যোপাধ্যায়, মানে অসাধারণ, ফুটবলের ভাষায় বলতে গেলে অসাধারণ ড্রিবলিং, সেই ড্রিবলিং করে মানে বল এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন খেলা হবে, আমরাও বলছি খেলা হবে। ফলে সেই খেলায় বিজেপি কার্যত পিছিয়ে। এসআইআর এর যে ইস্যু, যে ভেবেছিল যে ওই বলটা তাদের পায়ে আছে, সেই বলটা এখন আর তাদের পায়ে নেই। ফলে বিজেপি চাইছে অন্য একটা ফুটবল নিয়ে এসে একটা এদো গলিতে পাশের পাড়ায় একটা ম্যাচ আয়োজন করে একা একা খেলে ওখানে চিৎকার করছে। এটা এক ধরনের হয় মাতলামি হতে পারে, নাহলে উন্মাদ দশা হতে পারে, হ্যাঁ, বা সাইকোলজিক্যাল অন্য কোনো সমস্যাও হতে পারে। এখন তাই জন্য ওরা চাইছে এখন যে এসআইআর তো হলো না, তাহলে এখন কি, এখন সাম্প্রদায়িকতা, তাই ওরা এই মুসলমান, তাই ওরা হিজাব, তাই ওরা এই ৭০-৩০, তাই ওরা এই সংখ্যালঘু সংখ্যাগুরু, তাই ওরা হচ্ছে হিন্দু মুসলমান, রোহিঙ্গা, এইসব শব্দের ওপর জোর দিচ্ছে। কোনো লাভ নেই। বাংলা সেই জায়গা যেখানে বলা হয় যে আমরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। বাংলার, আমাদের উত্তরবঙ্গে আমি বলতে পারি, আপনারা অনেকে জানেন না যে কোচবিহারের রাসমেলা, আপনারা সবাই আমাদের গর্বের মদনমোহন বাড়ি, মদনমোহন ঠাকুর, আপনারা জানেন। সেই বাংলার রাসমেলার মধ্যে বিখ্যাত কোচবিহারের যে রাসমেলা, তার রাসচক্র, সেই রাসচক্র কিন্তু নির্মিত হয় একজন মুসলমানের দ্বারা। এবং এরকম ঘটনা শুধু কোচবিহার বলে নয়, বাংলার আনাচে কানাচে ছড়িয়ে আছে। আমি একটার পর একটা উদাহরণ দিতে পারি। ফলে সেই জায়গায়, যে জলপাইগুড়ি আমার জেলা, সেখানে সন্ন্যাসী ফকির বিদ্রোহের আতুর ঘর,
সন্ন্যাসী ফকির বিদ্রোহে জলপাইগুড়ি থেকে রংপুর ডিভিশনে তৎকালীন নেতৃত্ব দিচ্ছিলেন একদিকে হিন্দু সন্ন্যাসী ভবানী পাঠক, আরেকদিকে নেতৃত্ব দিচ্ছিলেন মুসলমান ফকির মজনু শাহ। ফলে এই ইতিহাসটাকে কিভাবে বিজেপি ঘুরিয়ে দেবে, এই ইতিহাসটাকে বিজেপি কিভাবে ভুলিয়ে দেবে শুভেন্দু অধিকারী, সৌমিত্র খানরা। আর সৌমিত্র খান 3বার দল বদলেছেন। হ্যাঁ, তার পারিবারিক জীবন নিয়েও তার স্ত্রী আমাদের সম্মানীয়া দলের সহকর্মী নেতৃত্ব সুজাতা দি, তিনি সহ এবং বাইরেও কান পাতলে মিডিয়া মহলেও একাধিক কেচ্ছা শোনা যায়। হ্যাঁ, এই ধরনের একজন চরিত্রের লোককে, এই ধরনের ক্যারেক্টারের লোককে, তাকে বাংলার মেইন স্ট্রিম রাজনীতির লোক মানে মধ্যে তার বক্তব্যকে এত গুরুত্ব দেওয়ারই বা কি আছে? আমার তা তো মনে হয় না। যে সাংসদ আছেন, তিনি এলাকায় কাজ করার চেষ্টা করুন, একটা রিপোর্ট কার্ড পেশ করুন, তাও তো হয়ে গেল। এবার তো 29-এ আবার তাকে রিপোর্ট কার্ড পেশ করুন এবং পরের বার তিনি হারবেন নিশ্চিতভাবে। এবার কিছু ইন্টারনাল কারণে সেখানে তিনি কিছু ফাঁক তালে বেরিয়ে গেছেন, পরের বার নিশ্চিতভাবে হারবেন। তিনি সাংসদ এলাকা নিয়ে কথা বলুন, এগুলো ঠিক আছে। রাজ্যের নেতা সৌমিত্র খান আজকে আর নন। দাদা, অঙ্কন দত্ত তথা বিজেপির মুখপাত্র একটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে এবং দেখা যায় যে জর্জদের যে অর্ডার, এসআইআর এর যে অর্ডার, সেই অর্ডার লিস্টে মুখ্যমন্ত্রীর নাম নেই। তিনি বলছেন এতটাই অপ্রয়োজনীয় মুখ্যমন্ত্রী বক্তব্য রেখেছেন, জজরা তার নাম রাখতে চাননি। কি বলবেন এই বিষয়ে? আমি ব্যক্তিগতভাবে যতদূর জানি, অঙ্কন আইনের স্নাতক নয়। হ্যাঁ, এবং আইন ঠাইন নিয়ে, ল নিয়ে ওর খুব একটা যে জ্ঞানগম্য আছে এমনও আমি মনে করি না। শুধু মনে করি না, ও নেই। ফলে কিভাবে কোথায় ইন পারসন তিনি অ্যাপিয়ার করেছেন, পিটিশন মানে কি, হ্যাঁ, আইনের টেকনিক্যাল টার্মগুলো কি কি, অপ্রয়োজনীয় হলে কেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলবেন যে আপনাকে ম্যাডাম 5 মিনিট নয় আপনি 15 মিনিট নিন। হ্যাঁ, সুপ্রিম কোর্টের যারা জাজেস ছিলেন তারা কি অ্যাপ্রোচে কথা বলেছেন, হ্যাঁ, কি ছবি মানুষের সামনে এসছে, মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্যে কি কি পয়েন্ট একেবারে ক্যাটাগরিক্যালি তুলে ধরেছেন। এমনকি সেখানে কেন্দ্রীয় সরকারের কিন্তু আমাদের আইনজীবী, হ্যাঁ, পাবলিক প্রসিকিউটর তুষার মেহতা, তিনিও উপস্থিত ছিলেন। হ্যাঁ, ফলে তার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের কমিউনিকেশন এন্ডে কী কথা হয়েছে, এই সব কিছু আমার মনে হয় অঙ্কন না জেনেই বলে দিয়েছে। ঠিক আছে, অঙ্কন আমাদেরই বয়সী, আমি ওকে ব্যক্তিগতভাবেও চিনি। হ্যাঁ, ও রাজনৈতিক জীবন দীর্ঘ হোক এটা বলবো, কিন্তু রাজনৈতিক জীবন দীর্ঘ এবং বোরিং হোক এটা আমি চাইবো না। এবং রাজনৈতিক জীবনকে ইন্টারেস্টিং এবং রেলেভেন্ট অর্থাৎ প্রাসঙ্গিক এবং প্রয়োজনীয় করে তুলতে চাইলে এই ধরনের ছোটবেলায় থেকে আলটপকা মন্তব্য থেকে বিরত থাকতে হবে। বড়রা বলবে যে তুমি বলো বলো বলো, কিন্তু আলটপকা মন্তব্য থেকে বিরত থাকতে হবে। সিরিয়াসনেস, সিনসিয়ারিটির পরিচয় দিতে হবে।